খুলনায় আদালতের সামনে গুলিতে 2 জন নিহত। অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন তারা। দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত 3। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকে। মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে। যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপর ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না। তারপর যখন সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের 2 জনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত, তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে 2 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না। সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্যে আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিষয়ের বিস্তারিত জানবো আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, একেবারে দিনে দুপুরে একটি ঘটনা, তাও আবার আদালতের সামনে। পুলিশ কি বলছে? যারা জড়িত তাদেরকে শনাক্ত কিংবা গ্রেফতার করা গেছে কিনা? এখনো পর্যন্ত তাদের শনাক্ত কিংবা গ্রেফতার করা যায়নি বৃষ্টি। পুলিশের যেটি দাবি সেটি হচ্ছে এই ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তারা তাদের মতো করেই কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কেনই বা এই হত্যাকাণ্ড সেটি তারা খোঁজার চেষ্টা করছে বলে আমাদেরকে এতটুকুন পর্যন্ত জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শিহাব করিম। তিনি বলেছেন যে হত্যাকাণ্ড ঘটনার পরপরই তারা মাঠে নেমেছে। তারা ঘটনাস্থল সহ অন্যান্য যে কিছু আলামত পেয়েছে, সেখানে গুলির খোসা পাওয়া গেছে, সেখানে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি পাওয়া গেছে, সেইগুলো নিয়েই তারা সামনের দিকে এগোচ্ছে। এছাড়া কোনো সিসিটিভির ফুটেজে আশেপাশের কোনো কিছুতে পায় কিনা সেটিও তারা অনুসন্ধান করছে। অপরদিকে যে 2 জন মারা গিয়েছে হাসিব এবং রাজন, 2 জনের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রয়েছে, সেটি পোস্টমর্টম করার জন্য এবং পোস্টমর্টম হওয়ার পরেই মূলত পরিবার পরিজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এবং দেখতে পাচ্ছেন এই মর্গের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু রাজন এবং হাসিবের
পরিবারের সদস্য, আত্মীয় স্বজন তারা এখানে দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের দাবি, যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে, আদালত চত্বর হচ্ছে নিরাপদ চত্বর। আদালত সংলগ্ন জায়গায় কিভাবে প্রকাশ্য দিবালোকে এভাবে মানুষ হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেল হত্যাকারীরা, দুর্বৃত্তরা, সেটি তাদেরকে ভাবিয়ে তুলেছে। অর্থাৎ তারা এটাও বলার চেষ্টা করেছে সে কারণেই তারা কোথাও কোনোভাবে এখন নিরাপদ বোধ করছে না। কারণ এর আগেই আপনি দেখেছেন খুলনা শহরে একের পর এক হত্যা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, কখনো গুলির ঘটনা, কখনো বোমের ঘটনা, কখনো ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে, এমন একাধিক ঘটনা ঘটেছে গত 1 বছর ধরে। সে কারণে পুলিশ প্রশাসন কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সে কারণেই আজ যারা হত্যা হয়েছে তাদের এই দাবিটি তারা করেছেন। তারপরেও তারা দাবি করেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, যারা মদতদাতা, যারা অস্ত্রের সরবরাহ করেছে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের অংশ নিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনবে বলে তারা প্রত্যাশা করছে। তবে এমন ঘটনা শুধুমাত্র কোর্ট চত্বরেই না, খুলনার মানুষকে হতবাক করেছে যে প্রকাশ্য দিবালোকে একদম কোর্টের প্রধান ফটকের সামনে এমন হত্যাকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রবীর। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, 5 জন আহত হয়েছেন। দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 16 শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে আজ দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলেই মারা যান আলতাফ, এরশাদ, কুলসুম বেগম নামের 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতির এলাকা থমথমে। 16 শতকের মধ্যে 4 জন কিনে নিচ্ছে, 4 ভাই কিনে নেওয়ার পরে 2 ভাইয়ে 8 শতক দখল করে নিচ্ছে। দখল করে আর যায় না, এনে তুলে নিয়ে বাড়িতে মারবে, বাড়িতে মারামারি করবে না, আর মারামারি এরশাদ। আরেকজন কুলসুম মহিলা, আলতাফ হোসেন। এক পক্ষের 2 জন আর এক পক্ষের 1 জন। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, এরকম একটি সংঘর্ষের পর এখনকার পরিস্থিতি কি একটু জানাবেন, এই ঘটনা সম্পর্কেও একটু সংক্ষেপে জানাবেন। নুসরাত, আমি এই মুহূর্তে রয়েছি নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা গ্রামে। এইখানটায় আজকে সকালবেলা 11টা থেকে 12টার মধ্যে 16 শতক জমিকে কেন্দ্র করে 2 পক্ষের আপন চাচাতো ভাই বোনের মধ্যে একটা সংঘর্ষ ঘটে। এই ঘটনায় আপনার বোন এবং ভাতিজা সহ আলতাফ নামে আরেকজন নিহত হয়েছে ঘটনাস্থলে। আর পুলিশের সঙ্গে একটু আগে কথা বলেছি, নাগেশ্বরী উপজেলার থানার ওসি রিজল করিম রেজা, উনি জানিয়েছে যে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুফাজ্জল নামে একজনকে আটক করা হয়েছে। আসলে এই 16 শতক জমি আমরা স্থানীয় মাধ্যমে যেটা জানতে পেরেছি, যে স্থানীয় মানুষ যেটা বলল, তারা 16 শতক জমিটা ক্রয় করেছিল এবং সেটার অংশ 8-16 শতক এটা বন্টন এবং সেই দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে তাদের পারিবারিকভাবে একটা কোন্দল চলে এসেছিল। স্থানীয় মানুষজন বিভিন্নভাবে সালিশ করলেও এটা সমাধান হয়নি। আর আজকে সেটাকে তীব্র আকার সংঘর্ষ, দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় 3 জন, এক পক্ষের 2 জন এবং আর এক পক্ষের 1 জন নিহত হয়। আর বাকি আহত হয়েছে কমপক্ষে 5 জন। তাদের মধ্যে কুড়িগ্রাম হসপিটালে, জেনারেল হাসপাতালে রয়েছে 3 জন আর 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। তার এদের মধ্যে একজনকার অবস্থা মুমূর্ষজনক অবস্থায় রয়েছে। আর এখন পর্যন্ত 2 পক্ষের কারোর সঙ্গে থানায় মামলা হয়নি, তবে পুলিশ বলছে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। 2 পক্ষে যেহেতু গুরুতর আহত এবং শোকাহত রয়েছে। আর এই ঘটনায় এলাকায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইন শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। 4 দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র, ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল, সৌদি আরব, সিঙ্গাপুর,
চীনের ডাক্তারদের সাথে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্তমানে তার অবস্থাও স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজাডেম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এদেশেই। তাকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে পূর্ব ঘোষিত 1 থেকে 15 ডিসেম্বরের বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি, এমনটা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজয়ের মাস উপলক্ষে দলের ব্যাপক আয়োজনের প্রস্তুতি ছিল। রিজভী আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনো সিদ্ধান্ত নেননি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে তিনি দোয়া চান। আর এ সময় রিজভী দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে না যাওয়ার অনুরোধ করেন। শুরু করতে যাচ্ছি। দলীয় প্রধান কার্যালয় নানা কর্মসূচি নিয়েছিল, নানাভাবে নানা মাত্রায় শ্রদ্ধা এবং কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ জানতে যাচ্ছি। এই মুহূর্তে হাসপাতালের সামনে আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, জানাবেন গত রাত 9টার ব্রিফিং সম্পর্কে তো আমরা দর্শকদের জানাচ্ছিলাম, তখন ডাক্তার এজেড হোসেন জাহিদ হোসেন যেমনটি বলছিলেন খালেদা জিয়াকে যেই চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি আসলে গ্রহণ করছেন। এই মুহূর্তের কোনো আপডেট জানা গেল কিনা, তিনি এখন কেমন আছেন? এই একই আপডেট আপনি যে তথ্য জানালেন, একই তথ্য, তবে এখানে আপনি জেনে থাকবেন যে ভর্তি হওয়ার পর থেকেই সাধারণত যারা তার শুভাকাঙ্ক্ষী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং একই সঙ্গে বিএনপি নেতাকর্মীরা তো অবশ্যই তারা সেখানে আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, আজও কিছুক্ষণ আগেও যেমন তার শারীরিক অবস্থার কথা রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন এবং এখনও আমরা এখানে তাই জেনেছি এবং চিকিৎসকদের বরাত দিয়ে সাধারণত কথাগুলো আমরা গণমাধ্যম কর্মীরা জানছি এবং সেটি হচ্ছে যে তিনি আগের মতোই আছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং সেই যে চিকিৎসকরা তারা চিকিৎসা করছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত দেশের বাইরে নেওয়ার জন্য যে শারীরিক অবস্থায় অন্তত কিছুটা উন্নতি হওয়া দরকার সেটি এখন পর্যন্ত হয়নি। অর্থাৎ সাধারণত দেশের বাইরে নেওয়ার জন্য যে কয়েক ঘন্টার একটি জার্নি আছে এই ধকলটি তিনি সহ্য করতে পারবেন কিনা সেটি একটি যেমন বিষয় আছে, একই সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে আশেপাশের মানুষজন আলাপ আলোচনা করছিলেন। বিশেষ করে যেসব নেতাকর্মী তাকে দেখার জন্য এখানে আসছিলেন ভেতরে ঢোকার কোনোভাবেই সুযোগ নেই, সাধারণত বাইরে থেকেই তারা দোয়া করছেন এবং এখানে এসে খালেদা জিয়া যে এই হাসপাতালটিতে আছে সেটি তারা দেখছেন, মূলত তা দেখেই তারা ঘরে ফিরে যাচ্ছেন এবং একই সঙ্গে এইসব মানুষজন আলাপ আলোচনা করছিলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। আমরা জেনে থাকলে একই সঙ্গে সরকারের দিক থেকেও তো বলা হয়েছে যে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে যদি তারেক রহমান আসতে চান। এবং একই সঙ্গে কয়েকদিন আগে তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাসে আমরা জেনেছি যে এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি যেহেতু তিনি রাজনীতির সঙ্গে জড়িত নানান বিষয়ে জড়িত আছে, সব মিলিয়ে হয়তো একটি গ্রিন সিগন্যাল পেলেই তিনি হয়তো বাংলাদেশে আসবেন, তার আগে আসার সুযোগ নেই। এই বিষয়গুলো চর্চা হচ্ছে, বিশেষ করে এখানে আলাপ আলোচনায় উঠে আসছে। একই সঙ্গে দোয়া কামনা হচ্ছে এবং একই সঙ্গে এইসব যারা দেখার জন্য এখানে ভিড় জমিয়েছেন তারাও বলছেন যে নিশ্চয়ই খালেদা জিয়া আগের মতো সুস্থতায় ফিরে আসবেন, সেই দেশবাসীর কাছে সবার কাছে সেই দোয়া প্রার্থনা করছেন সবাই। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অহন। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরীয় 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে, আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন। ভোলায় এমনটা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সরকার শিক্ষকদের দাবি পূরণের চেষ্টাও করে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করবেন বলে আশাবাদ জানান তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে, 11তম গ্রেডের বাস্তবায়িত হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রদের স্বার্থটাকে হুমকির মুখে ফেলানো ঠিক না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে দেওয়ার দাবিতে আগামী 1 ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষকরা। সেখানে তারা এই ঘোষণা দিয়ে বলেন, অনেক নিচের গ্রেডের পদও 9ম গ্রেডে আপগ্রেড হয়েছে, শুধু এই 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করে এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা। রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর পান তারা। পরে সেনাবাহিনীর 3টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরপরই হাসপাতাল এবং শেরেবাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা যায় তার 2 সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহল দল তাদের শনাক্তের পরে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টার দিকে সেনাবাহিনীর 6টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি। সচিবালয়ের নতুন ভবনের 9ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 2:15টার দিকে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গণপূর্ত সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, আগুনের ঘটনা তদন্ত করা হবে। নতুন ভবনের বৈদ্যুতিক সংযোগ, ফায়ার সিস্টেম পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে। আমরা তদন্ত কমিটি করতেছি, আর আমরা এটা সব রিচেক করব, অসুবিধা নেই। একটা ছোট্ট আগুন ছিল, তো একটা অ্যাডজাস্ট ফ্যানে যে ছোট্ট আগুনে আমাদের লোকজন উঠে এবং 2-3 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর আমরা 14টা 15 আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি আগুন।